সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। বিপিএল এর আজকে প্রথম এলিমিনেটর নিয়ে আমরা কথা বলবো। প্রথম এলিমিনেটরে যেখানে তারকায় ঠাসা রংপুর রাইডার্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে খুলনা টাইগার্স। দুটো দলে বেশ কিছু পরিবর্তন ছিল এবং যেখানে আমরা 4-5 জন খুব ভালো মানের বিদেশি ক্রিকেট দেখতে পেয়েছি, কিন্তু ক্রিকেটার আপনি যত ভালো মানের দেখেছেন, মাঠের ক্রিকেটে পারফরমেন্স তরে বাজে ছিল। আপনি বলতে পারেন যে বিশেষ করে রংপুরের জন্য যে টুর্নামেন্টের প্রথম 8টা ম্যাচ তারা জিতে নিয়েছিল এবং সবার আগে প্লে অফ নিশ্চিত করেছিল এবং সবার আগে তারা প্লে অফ থেকে বিদায় নিল। এরকম পরিস্থিতি কেন তৈরি হলো, কি এমন হয়েছিল যেটার কারণে তাদের এই পরিস্থিতি হলো যে টানা 8টা ম্যাচ জিতেও শেষের 5টা ম্যাচ হেরে তাদেরকে বিদায় নিতে হচ্ছে? এর একটা বড় কারণ হতে পারে যে তাদের প্রথমে হচ্ছে একদম ওই যে মাঝখানে 8টা ম্যাচ খেলার পর যাতে 6 বা 7 দিনের একটা গ্যাপ ছিল, তখন তারা রংপুরে একটা ট্রফি ট্যুরে গিয়েছিল। সেই কারণে মনে হয় যে একটা মোমেন্টামের একটা ব্যাপার ছিল, কারণ ক্রিকেট বা ফুটবল যাই খেলে না কেন মোমেন্টাম একটা অনেক বড় ব্যাপার। আপনি যখন একটা মোমেন্টাম পাবেন সেটার মাঝে যখন ব্রেক পড়ে তখন আপনি কিন্তু সেটাকে আবার ক্যাচ করতে পারেন না। এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনি যদি মনে থাকে যে 2024 টি-20 বিশ্বকাপে একদম শেষের দিকে যে খুব সম্ভবত তখন 4 ওভার বা 5 ওভার বাকি ছিল, তখন ঋষভ পান্তের পায়ে কিছুই হয়নি, কিন্তু ওই সময়টাতে হেনরি ক্লাসেন যেভাবে 4 ছক্কা মারছিলেন, যেভাবে রান করছিলেন, তাতে সাউথ আফ্রিকা আগামী 2 ওভারের ভিতরে ম্যাচটা জিতে যাবে, বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরবে, এটা একেবারে ভেবে নেওয়া হচ্ছিল। কিন্তু ওই সময়টাতে ঋষভ পান্ত কী করলেন, তিনি ইচ্ছে করে ফিজিও ডাকলেন, তারপর হাঁটুর ব্যথা পেয়েছেন, এই সে অনেকগুলো নাটক, শব্দটা নাটক বলছি, নাটক করলেন এবং সেটার ফলে কিন্তু ওই যে একটা মোমেন্টাম ব্রেক হলো এবং ওই মোমেন্টামের পর মানে ওই ব্রেকের পর যখন হার্দিক পান্ডিয়া বল হাতে নিলেন, হেনরি ক্লাসেন আউট হয়ে গেলেন। তার পরবর্তীতে সেখান থেকে আর সাউথ আফ্রিকা ঘুরে দাঁড়াতে পারেনি এবং টুর্নামেন্টটা শেষ পর্যন্ত ভারত জিতে নেয়। আমার কাছে মনে হয় যে রংপুরের ক্ষেত্রেও ব্যাপারটা প্রায় একই রকম হয়েছে, যেহেতু তারা প্রথম 8টা ম্যাচে টানা খেলেছিল, বেশ কয়েকদিনের মাঝে একদম পুরো টুর্নামেন্টটা মানে বেশিরভাগ ম্যাচগুলো খেলতেছিল, যে কারণে ওই জেতার পর্যায়ে ছিল বা জিতে যাচ্ছিল ওইরকম একটা যে মোমেন্টাম ছিল সেটা কিন্তু তাদেরকে কাজে দিয়েছিল। এবং যখনই তাদের এই ব্রেকটা 6 বা 7 দিন একটা ব্রেক পেয়েছিল, তখনই কিন্তু আসলে তাদেরকে এই মোমেন্টামটা শেষ হয়ে যায় এবং পরবর্তীতে দুর্বার রাজশাহীর মতো দলের বিপক্ষে তাদেরকে টানা 2বার হারতে হয়, চিটাগং কিংসের বিপক্ষে, এবং আপনি যদি খেয়াল করেন আজকে খুলনা টাইগার্সের বিপক্ষে তাদেরকে 9 উইকেটে বড় ব্যবধানে হারতে হয়েছে। এখন এখানে একটা আরও শুধু মোমেন্টাম ব্রেক যদি আপনি বলেন, সেখানেও আমার কাছে মনে হয় যে আজকের বাদ পড়ার ক্ষেত্রে আপনি মোমেন্টাম ব্রেককে আপনি দায় দিতে পারেন না। এখানে আপনি যে জিনিসটা আমার কাছে মনে হয় যে তাদের পরিকল্পনা একটা বড় ভুল ছিল। কেন ভুল ছিল? আমরা বেশ কয়েক বছর ধরে, বিশেষ করে লাস্ট 2 বছর দেখেছি, এবার এই বিপিএল যে জায়গাটাতে তাদের ভুল সেটা হচ্ছে যে তারা যখনই প্লে অফে আসে, নকআউট পর্বে আসে, তখনই তাদের একটা নতুন সেট আপ নিয়ে আসার চেষ্টা করে। আপনি যখন এরকম একটা সেট আপ নিয়ে আসবেন তখনই আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। আর ক্রিকেট এমন একটা খেলা, আপনি সকালের প্লেনে এসে দুপুরে খেলতে নেমে আপনি রান করবেন, আপনার দলকে জিতিয়ে দেবেন, এটা আসলে এত সহজে হয় না, খুব রেয়ারলি 2-1টা ঘটনা ছাড়া। আপনি যদি খেয়াল করে দেখেন, আপনার যদি একদম মনে থাকে, আমরা যদি একটু 2023 বিপিএল নিয়ে কথা বলি, সেখানে প্রথম যে গ্রুপ পর্বের ম্যাচগুলো ছিল সেখানে তাদের বেশ কিছু বড় ক্রিকেটার ছিল, যেখানে আপনি শোয়েব মালিকের কথা বলতে পারেন, আজমতুল্লাহ মোরজাই, হারিস রৌফ, রহমানুল্লাহ গুরবাস, তিনি যদিও শেষের দিকে এসেছিলেন, মোহাম্মদ নওয়াজ ছিলেন, টম কোহলার ক্যাটমোর, তিনি নিজেও শেষের দিকে এসেছিলেন, তারা কিন্তু মোটামুটি পারফর্ম করে দলটাকে প্লে অফে তুলেছিলেন। কিন্তু আপনি যখন যদি খেয়াল করে দেখেন, তাদের যখন এলিমিনেটরে খেললো, এলিমিনেটরের যে একাদশটা ছিল স্যাম বিলিংস, নিকোলাস পুরান, তারপর হচ্ছে দাসুন সানাক এবং মুজিবুর রহমান। আবার এই ম্যাচটা যখন তারা জিতে গেল, কিন্তু এমন না যে এই বিদেশি ক্রিকেটারদের পারফরমেন্সে তারা ওই ম্যাচটা জিতে গিয়েছিল, তাদের দেশি পারফর্মার যারা ছিল তাদের পারফরমেন্সে শেষ পর্যন্ত জিতে গিয়েছিল। এবং কোয়ালিফায়ারে যদি আপনি খেয়াল করেন, সেকেন্ড যে কোয়ালিফায়ারটা, সেখানে তাদের একাদশের 4 জন বিদেশি ছিল, স্যাম বিলিংস, নিকোলাস পুরান, ডোয়াইন ব্রাভো এবং দাসুন সানাকা। এই 4 জনই পুরোপুরি ফ্লপ ছিল এবং শেষ পর্যন্ত তারা ওই টুর্নামেন্টে দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে হেরে বিদায় নেয়। তার মানে হচ্ছে আপনি দেখুন, আপনি টুর্নামেন্টের শুরুর দিকটাতে আপনি যাদেরকে খেলালেন, যারা পারফর্ম করলো পুরো টুর্নামেন্ট জুড়ে, তাদেরকে পুরো সেট আপটা আপনি চেঞ্জ করে যখন আপনি এলিমিনেটর বা কোয়ালিফায়ারে যখন আপনি নতুন একটা সেট আপকে দাঁড় করালেন, তখন আপনি নতুন একটা সেট আপকে খেলানোর চেষ্টা করলেন, তখনই কিন্তু দেখলেন তারা কেউ এসে পারফর্ম করতে পারে না, কারণ তারা তো সবসময় ওই যে রাতে এসে সকালে খেলা, সকালে এসে দুপুরে খেলা, এই ব্যাপারগুলো একটা কাজ করছিল। আপনি যখন একটা ক্লান্তি ব্যাপার থাকবে, আর ক্রিকেট খেলাটা মেন্টাল গেম, আপনি চাইলে আসলে যখন তখন আপনি রান করে দিবেন, যখন তখন আপনি ভালো খেলে দিবেন, এভাবে আসলে কখনো হয় না।
আপনি যদি 2024 বিপিএলটা আপনি খেয়াল করেন, সেখানে আপনি দেখবেন যে তাদের গ্রুপ পর্বে যে ম্যাচগুলো ছিল সেখানে ব্রেন্ডন কিং, বাবর আজম, মোহাম্মদ নবী, আজমতুল্লাহ ওমর জাই, জেমি নিশাম যাকে বলা হয় জেমস নিশাম, তিনি ডোয়াইন প্রিটোরিয়াস, টম মুডস এবং ইমরান তাহিরের মতো ক্রিকেটাররা খেলেছিলেন। তারা শেষ পর্যন্ত শেষ 4 জায়গায় করে নিয়েছিল। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন এইবারও কিন্তু ওইবারও কিন্তু ওই ব্যাপারটা এরকম হয়েছিল যে আপনি যদি যখন কোয়ালিফায়ারে বা এলিমিনেটরে তারা খেললো, এলিমিনেটরের প্রথম ম্যাচে বা ওই 2টা ম্যাচ যখন খেললো তারা, যেখানে তাদের জেমিনি শামস, নিকোলাস পুরান, মোহাম্মদ নবী এবং ফজল হক ফারুকি, তার মানে হচ্ছে 2জন পুরনো ছিলেন, যেখানে জেমস নিশাম এবং হচ্ছে মোহাম্মদ নবী, তার সঙ্গে নতুন 2জন যুক্ত হয়েছিলেন নিকোলাস পুরান এবং ফজল হক ফারুকি। তাদের কিন্তু কেউ এই নিকোলাস পুরানা পারফর্ম করতে পারেনি, ফজল হক ফারুকিও আহামরি পারফর্ম করতে পারেনি, সে কারণে কিন্তু তারা সেবারও কিন্তু ফাইনালে উঠতে পারেনি এবং এই সেরা 4 থেকে তাদেরকে বিদায় নিতে হয়েছিল। আপনি যদি এবার খেয়াল করেন, এবার কিন্তু তাদের একাদশে খুব বেশি বড় মাপের বিদেশি ক্রিকেটার ছিল না। আপনি যদি টুর্নামেন্টের প্রথম পর্যায়গুলো দেখেন, সেখানে অ্যালেক্স হেলস বেশ কয়েকটা 6টা ম্যাচ খেলে চলে গিয়েছিলেন, রান করেছিলেন। তারপর হয়তো আপনি যদি খুব খেয়াল করে দেখেন যে খুশদিল শাহ এবং আকিব জাভেদ ছাড়া টপ লেভেলে পারফরমেন্স ছিল না। ইফতেখার বেশ কিছু ম্যাচে ছোট ছোট কন্ট্রিবিউট করেছেন, একটা 50 ছিল, তার খুব সম্ভবত 2টা বা 3টা 40+ একটা ইনিংস ছিল, এরকম একটা এই ব্যাপার ছিল। একটু একটু করে পারফর্ম করছিলেন যে জিনিসটা। এখন জিনিসটা হচ্ছিল যে আপনার একটা কোর বিদেশি টিম দরকার ছিল। যখনই খুশদিল শাহ চলে গেছে তারা তখন বিপদে পড়ে গেছে। আমরা কিন্তু ম্যাচগুলোতে দেখেছি যে তারা 3জন বিদেশি নিয়েও খেলেছে, কারণ খুশদিল শাহর পরিবর্তে তারা কাকে খেলাবে তাদের কিন্তু সেই ব্যাকআপ অপশনটা ছিল না। কার্টিস ক্যাম্পার ছিল, তিনি আগে চলে গেছেন, জাতীয় দলের যদি ব্যস্ততা ছিল সেখানে কিন্তু উনি আগেই চলে যেতে হয়েছিল। আপনি যদি আজকে এই যে এলিমিনেটরে খেলতে নামলো, আপনি যদি গ্রুপ পর্বের ম্যাচগুলো দেখেন, সেখানে স্টিভেন টেইলর ভালো করতে পারেন এই পুরো টুর্নামেন্ট ধরে। ইফতেখার প্রতি ম্যাচ খেলেছেন, খুশদিল শাহ সবগুলো ম্যাচ খেলেছেন, যতক্ষণ পর্যন্ত তিনি ছিলেন 10টা ম্যাচ খুব সম্ভবত খেলেছেন। আপনি যদি আকিব জাভেদের কথা চিন্তা করেন, তিনি সবগুলো ম্যাচে খেলেছেন, দুর্দান্ত পারফর্ম করেছেন, তাদের বোলিং লাইনআপের একটা বড় অস্ত্র হিসেবে কাজ করেছেন। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, এলিমিনেটরে তারা যে একাদশটা নিয়ে নামলো, সেখানে তাদের পুরোপুরি প্রায় একটা ভিন্ন সেটআপ। আপনি আকিব জাভেদকে বাদ দিলে বাকি যে 3জন খেলেছেন, আন্দ্রে রাসেল, টিম ডেভিড এবং হচ্ছে জেমস ভিন্স, তারা 3জনের কেউই ভালো করতে পারেননি। জেমস ভিন্স 1 রান করেছেন, টিম ডেভিড 7 রান এবং হচ্ছে আন্দ্রে রাসেল 4 রান করেছেন। তার মানে 3জন মিলে মাত্র হচ্ছে 12 রান করেছেন এবং সেখানে কিন্তু সুপার ফ্লপ। যে জিনিসটা দেখা যাচ্ছে লাস্ট 3 বছরে রংপুর রাইডার্সের একই ভুল করা হচ্ছে। তারা যখন এলিমিনেটর বা কোয়ালিফায়ারে যখন একটা নতুন সেটআপ নামাচ্ছে, এই পুরো সেটআপটাই ফেল করছে এবং তারাও কিন্তু ফাইনালে উঠতে ব্যর্থ হচ্ছে। আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে, রংপুর রাইডার্স যে ধরনের প্রফেশনাল টিম, যে ধরনের একটা ফ্র্যাঞ্চাইজি, তাদেরকে আরও ভালোভাবে চিন্তা করতে হবে তারা আসলে কীভাবে জিততে চায়। সেই 2017 সালের পর থেকেও তারা এখন পর্যন্ত আর শিরোপা জিততে পারেনি। এই শিরোপার খরা যদি কাটাতে চায়, তাদেরকে পরিকল্পনায় আরও বেশি সাবধানী হতে হবে। কারণ এই যে আপনি যে জিনিসটা 3 বছর টানা দেখলেন, এইটা আপনাকে করা যাবে না। আপনার যত বড় ক্রিকেটারে নিয়ে আসুন, আপনি যখন নতুন একটা সেটআপকে বা নতুন একটা সেটকে যখন আপনি কোয়ালিফায়ার বা এলিমিনেটরের মতো টুর্নামেন্ট ম্যাচে নামিয়ে দিবেন, তখন আপনার জেতার চান্সটা খুবই কম। আমরা গত রাতেও আমরা নিজেদের ভিতরে আলোচনা করছিলাম, আমাদের কলিগদের ভিতরে, যে সবাই বলছিলেন যে এই যে রংপুর রাইডার্স এই বড় বড় তারকাদের নিয়ে আসছে, এই সকালে এসেই দুপুরে খেলতে নামবে, এইটা হয়তো তাদেরকে ব্যাকফায়ার করতে পারে এবং শেষ পর্যন্ত কিন্তু সেটাই হয়েছে। এখন রংপুর যদি এই জিনিসগুলো বুঝতে না পারে, তাদের যে একটা রেপুটেশন আছে, সেই রেপুটেশনটা কিন্তু দিনকে দিন নষ্ট হয়ে থাকবে। হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজি হিসেবে খুবই ভালো, কিন্তু আপনি যখন শিরোপা জিততে পারবেন না, তখন কিন্তু দর্শকদের একটা মনক্ষুণ্ণ হবে, সবারই একটা আক্ষেপ থাকবে এবং ক্রিকেটার বলুন বা ফ্র্যাঞ্চাইজিদের কিন্তু একটা সময় এসে হতাশা কাজ করবে যে আমরা এত ভালো টিম সাজাচ্ছি, এত ভালো ক্রিকেট খেলছি, এত সব কিছুই ঠিকঠাক করছি, আমাদের নিয়ে কোনো সমালোচনা নেই, আমাদের নিয়ে কোনো বিতর্কের সৃষ্টি নেই, তারপরও কেন আমরা শিরোপা জিততে পারছি না, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবং পরপর তিন বিপিএল যে ভুলগুলো করেছে, এগুলো আসলে তাদেরকে পরের বছর, এই বছর খুব সম্ভবত আরেকটা বিপিএল হতে পারে। সেটা যদি অক্টোবর নভেম্বরে নতুন উইন্ডোতে হয়, সেটা এখনও নিশ্চিত না। ওই দিন ফারুক আহমেদ বলেছেন যে হ্যাঁ, একটা নতুন উইন্ডোতে বিপিএল করার চান্স আছে, কারণ হচ্ছে যেহেতু আইএল টি-20 সাথে একটা বড় ক্ল্যাশ তৈরি হচ্ছে, সেখানে তারা নতুন করে ভাববে। এখন পর্যন্ত নিশ্চিত না কবে নাগাদ হবে। যদি সেটা হয়, এই বিপিএল থেকে তাদেরকে এই প্ল্যানটা চেঞ্জ করতে হবে, নতুন করে ভাবতে হবে। আগামী 4-5 বছরের জন্য যেহেতু টিম দেওয়া হবে, সেটা কীভাবে তারা একটা কোর টিম সাজাবে, কীভাবে কী করবে, সেই ব্যাপারগুলো নিশ্চিতভাবেই রংপুর ফ্র্যাঞ্চাইজি এটা মাথায় রাখবে এবং সেটা নিয়ে ভাববে। আশা করি পরের বছর বা আগামী যে মৌসুমে তারা খেলতে আসবে, সেই মৌসুমে তাদের যে প্রত্যাশিত ফল, তারা যে ধরনের ক্রিকেট খেলতে ভালোবাসেন, যে ধরনের ক্রিকেট খেলেন এবং
সমর্থকদের আনন্দ দিয়ে থাকেন সেটা হয়তো করতে পারবেন এবং শিরোপা উল্লাসে মেতে উঠতে পারবেন বলে বিশ্বাস করি এবং তারা সেটা করতে পারলেই বিপিএলের জন্য ভালো, তাদের নিজেদের জন্য ভালো। কারণ এই আপনি যখনই চ্যাম্পিয়ন হবে তখন আপনার মনে আসলে ওই আত্মবিশ্বাসটা চলে আসবে, আপনার বড় বড় ভালো ভালো ক্রিকেটার আনার পেছনে বা বড় দল গঠনের ক্ষেত্রে আরও বেশি ইন্সপিরেশন হিসেবে কাজ করবে, সেটা আপনি নিশ্চিতভাবে বুঝতে পারছেন। আমরা আজকে যেহেতু আরেকটা ম্যাচ হচ্ছে প্রথম কোয়ালিফায়ার, সেখানে চিটগং কিংস এবং ফরচুন বরিশাল খেলছে, সেটা ম্যাচটা নিয়ে আমরা হয়তো আলোচনা করার চেষ্টা করবো। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গে থাকুন।